বর্দিমার মাথা ছুঁয়ে বলো, সত্যি সত্যি ছবিগুলো কে পাঠিয়েছে? তুমি কি কিছুই জানো না? উনি জানবেন কি করে? ছবিগুলো তো আমি পাঠিয়েছিলাম। আপনি? হ্যাঁ, আমি। অবাক হলেন না? ডাক্তারবাবু, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম সিচুয়েশনে মানুষের মনের অবস্থাটা কি হতে পারে। সারণ, এখন আমি আপনাদের প্রত্যেকের মনের অবস্থাটা বুঝতে পারছি। আপনাদের ওপর দিয়ে এখন কি ঝড় বয়ে যাচ্ছে সেটা আমি ফিল করতে পারছি। এনিওয়ে, সর্বাণী দেবী, আপনাদের বাড়ির একজন গোপনে এরকম পেশার সঙ্গে যুক্ত, সেটা আমি যখন জানতে পারলাম তখন, যাই হোক, মুখে কিছু বলতে পারিনি বলে ছবিগুলো পাঠিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ওনার স্যাক্রিফাইসটা আপনারা হয়তো কনসিডার করবেন, কিন্তু তা না করে আপনারা তাকে ব্লেম করলেন। ওকে আপনার বাড়ি থেকে বের করে দিলেন। হ্যাঁ, শিবানীকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম। আর শুধু শিবানী কেন, ও বাড়ির প্রত্যেকটি মেয়েকে আমি নিজের মেয়ের মতোই দেখি। মিছরির চেয়ে আলাদা চোখে আমি কোনোদিন ওদের দেখিনি। আর সেই শিবানী যাকে আমি চিরকাল আলাদা চোখে দেখে এসেছি, যখন দেখলাম একটা সস্তা বারে কয়েকটা মাতালকে সে গান গেয়ে শোনাচ্ছে, তখন আর টাকা উঠছে মাসিমণি, রঙিন আলোর মধ্যে টাকা উঠছে, আর তার মধ্যে শিবানী গান গেয়ে সবাইকে আনন্দ দিচ্ছে। উফ, সেই দৃশ্য দেখার পর তুমি বুঝতে পারছো মাসিমণি আমার মনের অবস্থাটা কি হয়েছিল। জয়ন্ত, একটু আগেই তো তুই বললি পরিস্থিতি মানুষকে কত বদলে দেয়। না না মাসিমণি, এক্ষেত্রে তোমার কথাটা আমি মেনে নিতে পারছি না। এর জন্য সর্বাণী দায়ী, অ্যাবসলিউটলি সর্বাণী দায়ী। আমি ওদের সকলের দায়িত্ব নিতে চেয়েছিলাম, আমি নিজে হাতে ওদের মানুষ করতে চেয়েছিলাম। সে কথা তুই সর্বাণীকেও বলেছিলি। ও আমাকে বিশ্বাস করেনি মাসিমণি, ভেবেছিল হঠাৎ যদি আমার কর্তব্য থেকে আমি পিছিয়ে আসি, তাহলে তোর ভাই বোনেরা সব অতই জলে গিয়ে পড়বে। কি আশ্চর্য না মাসিমণি, যে মানুষটাকে আমি এতটা ভালোবেসেছিলাম সে আমার উপর ভরসা করতে পারলো না, আমার অভিমানের কথা সে বুঝলো না। অথচ 1 মাস যেতে না যেতেই আরেকজন মানুষের উপর ভরসা করে তাকে বিয়ে করে ফেললো। কোন ভরসায় বলতে পারো মাসিমণি? ওসব কথা আর কেন, মন থেকে মুছে ফেল, ভুলে যা বাবা। ভুলে যাব? হ্যাঁ, ভুলে যেতেই তো চাই মাসিমণি। আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমি যদি ওদের দায়িত্ব নিতাম, আমি যদি ওদের অভিভাবক হতাম, তাহলে আজ এই দিন আমাদের দেখতে হতো? সেই দায়িত্ব নেওয়ার অজুহাতে সর্বাণী কিন্তু আমাকে অবহেলা করেছিল, তবুও সে দায়িত্ব পালন করতে পারেনি, সে হেরে গেছে। আচ্ছা, এইসব অতীতের কথা টেনে তুই কি পাবি বলতো? সর্বাণী যে হেরে গেছে সেটা ওর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে না মাসিমণি? জয়ন্ত, আমি মানছি তুই ওদের নিজের হাতে মানুষ করতে পারিসনি বলে খুব কষ্ট পাচ্ছিস, কিন্তু মিছরি তো তোর ছায়াতেই মানুষ হয়েছে। শুদ্ধ তোর কড়া স্বভাবের জন্য ও তোর কাছে ঘেঁষতে পারেনি, কিন্তু তোর আদর্শ সেটা যাবে কোথায়? তোর আদর্শ ওর রক্তে বইছে। তুই যেটা চাইছিস ও তা কিছুতেই হতে দেবে না। তুই যত ভাঙবি ও তত জোড়া লাগাবে। এক মিনিট, কি বললেন আপনি? স্যাক্রিফাইস? ও আচ্ছা আচ্ছা, মেজদি আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে। ঠিক কি বলতে চাইছেন আপনি বলুন তো? হ্যাঁ, এটা একদম সত্যি কথা যে বাবা মা মারা যাওয়ার পর আমাদের ছোটবেলাটা খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে কেটেছে। বর্দিমা হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের সংসারটাকে কোনো একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমরা এও জানতাম যে আমাদের মেজদি
একটা কাজ করে, কিন্তু বিশ্বাস করুন ডাক্তারবাবু, আপনি বিশ্বাস করুন, মেজদিকে আমরা কেউ কখনো বলিনি যা মেজদি মাতালদের গান শুনিয়ে নিজের লজ লজ্জা সবকিছু বিকিয়ে দিয়ে সংসারের জন্য 2 পয়সা রোজগার করে নিয়ে আয়। না না, আমি ঠিক সে কথা বলতে চাইনি, আপনি ভুল বুঝছেন। চুপ করুন। আপনি প্রথমেই যেটা বলে দিয়েছেন সেটা যথেষ্ট আপত্তিকর। আপনার কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না আমি। শুধু পরের বার কিছু বলার আগে খেয়াল রাখবেন যে আপনি কি বলতে চাইছেন আর তার মানেটা কি গিয়ে দাঁড়াচ্ছে। শুনুন, আমার মনে হয় আমি যেটা বলতে চাইছি সেটা আপনি ঠিক মতন বুঝতে পারেননি। শুনুন ডাক্তারবাবু, আমি একটা কথা খুব ভালো করে জানি যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মেজদি কিন্তু আশ্রয়ের জন্য আপনার কাছে গিয়েই উঠবে। তাই না? আসলে একটা ব্যাপার কি জানেন, আজকে আপনি এসেছেন কিছু আজে বাজে কথা যুক্তি খাড়া করে মেজদিকে আমাদের বাড়িতে রেখে যেতে। ডাক্তারবাবু, নিজের মান সম্মান সমস্ত কিছু ধুলিস্যাৎ হয়ে গেলে একটা মানুষ কি ফিল করে সেটা তো আপনি খুব ভালো করে জানেন। আজকে কি সে সমস্ত মিটে গেছে বলে নিজের কথাগুলো একেবারে ভুলে গেছেন? মেজদির এই নোংরা কাজটার জন্য আজকে আমাদের পরিবারের বড়দি মায়ের সম্মানটা কোথায় গিয়ে মিশেছে সেটা একবার ফিল করতে পারছেন না? না, নানা শ্রাবণ দেবী, এটা ঠিক নয়, আপনারা আবার ভুল বুঝছেন। উনি কিন্তু আমার ওখানে যাবেন বলে এখান থেকে বেরোননি। ওনার সঙ্গে হঠাৎই আমার দেখা হয়ে গেছে, আর এটা যদি না হতো তাহলে কিন্তু আজ একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আপনার একটা কথাও আমি বিশ্বাস করি না ডাক্তারবাবু। দেখুন ডাক্তারবাবু, মানছি আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনি আমাদের পরিবারের সঙ্গে এমনভাবে মিশে গেছেন, আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থেকেছেন, কিন্তু এটা আপনার জেনে রাখা দরকার আজ আপনি যার হয়ে কথা বলতে এসেছেন তার কোনো অস্তিত্বই আর আমাদের জীবনে নেই। আমাদের জীবনে নেই, আমাদের চোখে আজ সে মৃত। না বর্দিমা, পাপ আমরা করছি, মিস্তি কোনো পাপ করেনি। মিসদিকে ওভাবে ইনসাল্ট করে আমরা পাপ করছি। মিস্তির এক ফোঁটা চোখের জলও পড়তে দিও না বর্দিমা, না হলে কিন্তু আমাদের পরিবারটা শেষ হয়ে যাবে। মিছরি, যেখানে বড়দিমা কথা বলছে সেখানে তুমি এত কথা বলছো কেন? চুপ করে থাকতে পারছো না? খুব ভালোই বললি ভূত। সেই শিক্ষা দীক্ষা দিয়ে ওর বাপের বাড়ি থেকে কি পাঠিয়েছে তোর বউকে? তাহলে তো অনেক কিছুই হয়ে যেত। শোনো মিছরি, আমাদের বাড়ির না একটা নিয়ম শৃঙ্খলা আছে। তুমি যদি পারো সেই নিয়ম শৃঙ্খলাটা মেনে চলার চেষ্টা করো, যদি না পারো তাহলে শেষবারের মতো আমি তোমাকেও সাবধান করছি, মেজদির মতো একই হাল হবে তোমার। আমাদের বাড়িতে তোমারও কিন্তু কোনো ঠাঁই হবে না। নিয়ম কানুন যাই থাকুক না কেন শেষদি, অন্যায় বলে চিরকাল যেরকম আমি কথা বলে এসেছি এবারও আমি ঠিক তাই করব। সাহস ভালো, দুঃসাহস না। তুমি চুপ করে থাকলে আমি খুশি হব। সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিচ্ছু রাখবো না, কিচ্ছু রাখবো না। সরে যাও, সরে যাও তোকে সামনে থেকে। এই নে, এই নে, ওই নে ডুপ্লিকেটের, ডুপ্লিকেটের এই খেলনাগুলো নিয়ে নে, নিয়ে যা সব। এই শাড়িটা দিয়েছিলিস আমাকে পুজোর সময়, গত বছর নিয়ে যা এটা। এই যে, সর, এই যে, এই সালবার দুটো, এটা শেষ দিকে আল্লাহ মুখে দিয়েছিলিস না পুজোর সময়, নিয়ে নে এটা তোর, নিয়ে নে আমার শাড়ি নে, তোর দেওয়া জিনিস কিচ্ছু রাখবো না। এইটা, এই শাড়িটা বর্দিমাকে দিয়েছিলিস না পুজোর সময়, নিয়ে নে এই শাড়িটা। আর এই শাড়িটা তুই আমাকে পুজোতে দিয়েছিলিস, নিয়ে যা, এইটাও নিয়ে যা। আমি ভাবতেও পারছি না যে তোর বাপের রোজগারের টাকার জিনিস আমরা এতদিন ধরে ব্যবহার করেছি। আমার ভাবতেও ঘেন্না করছে।
এসব কি করছেন আপনি? কেন এগুলো ছুঁড়ছেন? আমি জানি ডাক্তারবাবু, আমার এই কথাগুলো আপনার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে আপনার, কিন্তু ওর যাতে মনে না হয় যে ওর বাপের রোজগারের টাকার জিনিস ওর ভাই বোনদের এতদিন কাজে লেগেছে, তাই ওর জিনিস ওকে ফিরিয়ে দিলাম। দিয়ে দাও। মিস্ত্রির পাপের টাকায় কেনা জিনিসগুলো তো তুমি ফেরত দিয়ে দিচ্ছ ফুলদি, কিন্তু তুমি কি পারবে মিস্ত্রির ছোটবেলাটা ফিরিয়ে দিতে? তুমি কি পারবে মিস্ত্রির সেই আনন্দের দিনগুলো ফিরিয়ে দিতে? মিস্ত্রি কিছু না ভেবে না জেনে শুধুমাত্র তোমাদের ভালোর জন্য দিনের পর দিন সব টাকা খরচ করে দিয়েছে। মিছরি, না, পারবে না, পারবে না ফুলদি, পারবে না। আজ তোমায় অনেক কথা বলার ছিল, কিন্তু কিন্তু মিস্ত্রিকে ছুঁয়ে কথা দিয়েছি বলে তোমায় আজ সব বলতে পারলাম না। এই কি এমন কথা গো, কি এমন কথা? ও এমন একটা ভাব করছে যেন এতদিন ধরে বন্দি বানায়। ও এই সংসারের জন্য পুরো জীবনটা নিন্দা দিয়েছে একেবারে। মিস্ত্রি, মিস্ত্রি তুমি কি এখনো চুপ করে থাকবে? একটা কথাও বলবে না? মিস্ত্রি তুমি তোমার শর্ত ফিরিয়ে নাও, প্লিজ প্লিজ, দয়া করে আমায় সবকিছু বলতে দাও মিস্ত্রি। এই নোংরা পৃথিবীতে তোমার তোমার ত্যাগের মূল্য কেউ দেবে না, কেউ না। না না মিছরি, সেসব কথা সবার সামনে বলা যাবে না। সেসব কথা বলা মানে তো সবাইকে অপমান করা। না বললে যে এই সংসারটা ভেঙে যাবে। কেন বলতে পারছো না তুমি, বলো। শিবানী দেবী, শিবানী দেবী, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আপনি কেন এই বাড়িতে ফিরে এসেছেন। মিছরির সামনে জয়ন্ত বসুর মতন একজন প্রতিপক্ষ, তার একার পক্ষে লড়াইটা কত কঠিন। তাই আপনাকে বাড়ি ফিরতেই হবে, এই লড়াইয়ে আপনাকে মিছরির পাশে দাঁড়াতেই হবে। প্লিজ কিছু বলুন, চুপ করে থাকবেন না। তাই তো আমাকে যেমন করেই হোক এখানে থাকতেই হবে। মিস্ত্রি, মিস্ত্রি প্লিজ প্লিজ অনুমতি দাও, আমার সবটা বলার অনুমতি দাও মিস্ত্রি, প্লিজ। বেশ, অনুমতি দিলাম। হ্যাঁ রে জয়ন্ত, তুই কি রে? তখন থেকে খাবার গুছিয়ে রেখে ডেকে ডেকে গলা ব্যথা হয়ে গেল, তুই খেতে এলি না। মাসিমণি, আমার এখনো অনেক কাজ বাকি আছে। তুমি খেয়েছো? কোনোদিন এমন হয়েছে তুই খাসনি আর আমি খেয়ে নিয়েছি? এগুলো এসব ছাড়ো না মাসিমণি, অনেক তো হলো। তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। খিদে থাকবে কি করে? মাথার মধ্যে অত চিন্তা থাকলে কি আর খিদে হয়? তোর খাবার ঢাকা দিয়ে রেখেছি, খেয়ে নিস। মাসিমণি, কি? তখন তুমি মিছরির ব্যাপারে কি যেন বলছিলে? একটা কথা মাথায় ঢুকে গেলে আর বেরোয় না, না? একই রকম স্বভাব হয়েছে মিছরির, একেবারে মামার ধাত। যেমন জেদ তেমনি গোয়ার তুমি। আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস, সেটা বললে না? আমার সঙ্গে রসিকতা করছিস কেন? আমি ভুল কিছু বলেছি? ও তো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই পারে। নিজের ভাগ্নিকে চিনিস না? আমি এখন আর কাউকেই চিনতে পারি না মাসিমণি। তুই মিছরির সংসারটা ভেঙে দিতে চাইছিস তো, কিন্তু ওটা হতে দেবে না। আমি মিছরিকে যতদূর চিনি, দরকার হলে ও তোর সঙ্গে লড়াই পর্যন্ত করবে। মিছরিকে তো তুমি চেনো, আমাকেও তো ছোটবেলা থেকেই দেখছো মাসিমণি। আমাকে তুমি কতটুকু চেনো? আমার চলার পথে যদি মিছরি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেই বাধাকেও আমি সরিয়ে দেবো মাসিমণি। তুমি কথায় কথায় বলো না আমি নিষ্ঠুর, মিছরির প্রতিও নিষ্ঠুর হতে আমার আটকাবে না। জয়ন্ত, মায়া মমতা সম্পর্কের বাঁধন, তখনও সব কিছুই আর আমার মনে দাগ কাটবে না। আমি বুঝতে পারছি তুই আমার সেই আগের জয়ন্ত নেই। তোকে আমি চিনতে পারছি না। সর্বাণীকে সম্পূর্ণ একা করে দিয়ে
তারপর আমি বুক ভরে শ্বাস নেব। সেই দিন আমার ছুটি। আমিও মেজদিকে প্রথমে ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম একটা ভদ্র বাড়ির মেয়ে এই কাজটা কি করে করতে পারে, এতটা নিচে কি করে নামতে পারে। কিন্তু তারপর আমি মেজদির মুখ থেকে পুরো কথাটা শুনি। শোনার পর মনে হলো তোমরা কি করে তোমরা এত বড় একটা ডিসিশন নিতে পারলে মেজদিকে বাড়ির থেকে তাড়ানোর। কি করে তোমরা এতটা নিষ্ঠুর হয়ে গেলে বলো তো? একটা মানুষের চেয়ে বড় কি এই বাড়ির মান সম্মান হয়ে গেল তোমাদের কাছে? এই শোনো মিস্ত্রি, আমরা জানি যে তুমি আমাদের থেকে বেশি শিক্ষিতা, বুদ্ধিমতী। সেটা তোমাকে আর প্রমাণ দিতে হবে না। হ্যাঁ, তুমি কি বলতে চাও সেটা বলো। আমি আর কি বলবো ফুলদি, সবটাই তো আমার শোনা। মা বাবা মরে যাওয়ার পর তোমাদের যে কি দুঃখের দিন দেখতে হয়েছে, এটা আমার চেয়ে ভালো নিশ্চয়ই তোমরা জানবে। হ্যাঁ, আমরা জানি বাবা মা হঠাৎ এভাবে চলে যাওয়ার পর আমাদের জীবনে যে এরকম ভাবে দুর্যোগ নেমে আসবে আমরা তো কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারিনি না জেঠিমা। দুর্যোগ বলে দুর্যোগ, এই ছোট ছোট ভাই বোনেদের মুখের দিকে চেয়ে সেদিন শামুকে কি না করতে হয়েছিল। জেঠিমা, বর্দিমা আমাদের কাছে একজন শ্রদ্ধার ভালোবাসার মানুষ। বর্দিমাকে সম্পূর্ণ শ্রদ্ধা দিয়েই বলছি। বর্দিমা যে লড়াইটা করেছে সেটা সবাই তোমরা চোখে দেখেছো বলে বলতে পারছো যে সেটা লড়াই, কিন্তু আরেকজন মুখ বুঝে সেই লড়াইটা করে গেছে, নিজের দুঃখের কথা কোনোদিনও বলেনি, আর আমরা অনুভব করতে পারিনি। সে হচ্ছে আমাদের মেজদি। মিছরি, তুমি আর একটা কথা বলবে না, তুমি চুপ করো। চুপ করার জন্য আজ মুখ খুলিনি মেজদি। আমরা সবাই জানি বাবা মা রেখে যাওয়া কিছু টাকা দিয়ে এই সংসারটা বেশ কিছুদিন চলেছে, কিন্তু তারপর আস্তে আস্তে সেই টাকাগুলো শেষ হয়ে গেল। দিদি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলবে না? ঘরে এক দানাও চাল নেই আর বানি। সে কি দিদি, কি হবে? ভোলাদার দোকান থেকে বলে নিয়ে আসবো। গেছিলাম দোকানের আর 5টা লোকের সামনে যা নয় তাই বলে অপমান করে দিল। বলল ধারে আর কোনো জিনিস দেবে না। ব্যাংক থেকে টাকা তুলে এনে ভোলাদার বাকি টাকা যদি। ব্যাংকেও আর কোনো টাকা নেই। টাকা নেই? তুমি আর আমি নয় কোনো মতে জল খেয়ে চালিয়ে দিলাম, কিন্তু ভূত লাবু ওরা তো আর একটু পরেই কান্নাকাটি জুড়ে দেবে। ইনুটাও কি না খেয়ে স্কুলে যাবে? না না, আমায় কিছু একটা করতে হবে। আচ্ছা বানি, সেদিন শানু কাকা বলছিল না ওর 2 মেয়েকে গান শেখাতে। হ্যাঁ রে, গান শেখালেও তো কিছু টাকা পাওয়া যাবে, তাই না? কিন্তু গান শেখানোর টাকা তো সেই 1 মাস পরে পাবে, ততদিন চলবে কি করে? আমার গলার এই সরু চেনটা, এটা বিক্রি করলেও তো কিছু টাকা পাওয়া যাবে বল। তারপর গান শেখানোর টাকাটা পেয়ে গেলে। দিদি, ওটা তো মায়ের গয়না, ওটা বিক্রি করে দেবে? তাহলে কি করব আমি বল? দাঁড়িয়ে দাঁড়িয়ে উপদেশ না দিয়ে কোনো বুদ্ধি দিতে পারি সবাই? ওর বাবাতে আমি রোজগার করে নিয়ে আসবো। পারবি রোজগার করে আনতে? চলে যা দিদি। কুরবান দেখি সবাইকে একটু।
চলে যা। খুব দুশ্চিন্তায় ছিলাম, খারাপ ব্যবহার করেছিলাম বাণীর সঙ্গে। সংসারে 1 টাকাও রোজগার নেই, অথচ এতজন মানুষ। বিলাসিতা দূরে থাক, ছোট ছোট ভাই বোনেদের মুখে দুবেলা দুমুঠো খাবার কি করে তুলে দেবো সেটা ভেবেই একেবারে দিশেহারা লাগছিল। তখন একই রকম ভাবে মেজদিরও দিশেহারাই লাগছিল। কতই বা বয়স তখন মেজদির, স্কুলের গণ্ডিও পার হয়নি, নিজের ভালো মন্দ বোঝার সেইটুকু ক্ষমতা হয়নি তখন মেজদির। কিন্তু তার মনে তখন একটা জিনিস ছিল, যে আমায় বর দিবার পাশে দাঁড়াতে হবে, ভাই বোনগুলোকে একটা জায়গা করে দিতে হবে। কিন্তু নিজে সারা জীবন কষ্ট পেয়ে গেছে। ভূতোর স্কুলে 2 মাসের মাইনে বাকি ছিল, আর শেষদিও তখন অসুস্থ হয়ে পড়লো। ঠিক তাই, একেবারে পাগল পাগল অবস্থা হয়েছিল। তাহলে তুমি বলো বর্দিমা, এই সময় মেজদির কি করণীয় ছিল? কি হলো, এবার চুপ করে আছো কেন তোমরা? বলো, জবাব দাও।